আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি কোরবানি ঈদ স্পেশাল বিরিয়ানি। তবে কোরবানি তো চলেই আসলো, তাই বাড়িতেই বানিয়ে নাও এই কলকাতা স্টাইল বিরিয়ানি। খেতে আমরা ছোট থেকে বড় সকলেই ভালোবাসি, তবে ঝামেলার কারণ বানাতে পারি না, আবার বানালেও দোকানের মতন টেস্ট আসে না, পারফেক্ট বা রেস্টুরেন্টের মতন টেস্ট আসে না। তবে কীভাবেই খুব সহজে মাত্র 20 মিনিটে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট বিরিয়ানির রেসিপি, সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানাই। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কিলো মতন মাংস। এখানে আমি বিফ নিয়েছি, আপনারা চাইলে মাটন দিয়ে বা চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন, সেম প্রসেসটি ফলো করে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে রেসিপিটি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ঝাল লঙ্কার গুঁড়োটা 1 চা চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে দিয়ে দেবো আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজ। এখানে আমি আগে থেকে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে পেঁয়াজ বেরেস্তাটা মাপ করেছিলাম 1 কাপ পরিমাণ, মেজারিং কাপে মাপ করেছি। আপনারা চাইলে ওজনে কাঁচা পেঁয়াজ নিয়ে নেবেন 500 গ্রাম মতন, তাকে বেরেস্তা করে নিয়ে নিতে পারেন। এবার সবটুকু আমি দেবো না, অল্প একটু রেখে দিচ্ছি বিরিয়ানিতে গার্নিশ করার জন্য ওপরে। এবার আমি এটি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখানে দিয়ে দেবো তেল। এখানে যেই তেলটার মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই তেলটাই নিয়ে নিচ্ছি। এখানে বেরেস্তা করে রাখা তেলটা নিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বা খেতেও ভালো লাগে। তেলটা গরম থাকলে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে এই যে টক দইটা দিয়েছি, টক দই দেওয়ার কারণে হয়তো গ্রেভিটা কেটে যেতে পারে, তাই তেলটা হালকা ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ বেরেস্তা করে রাখা তেলটা নিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি হাতার সাহায্যে, আপনারা চাইলে হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। এবার সুন্দরভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে ফ্রেশ আদা রসুনের পেস্টটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি ভালো হবে বা বিরিয়ানিটা ভালো হবে। সুন্দরভাবে মিক্স হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনের পেস্টটা দিয়ে এবার সুন্দরভাবে মিক্স করে নেব। আবারও মিক্স করে এটা আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে ফ্রিজে আপনারা চাইলে 5 মিনিটের জন্য এটি সেট হতে রেখে দেবেন। তবে আমার হাতের সময়টা একটু বেশি ছিল বলে তাই আমি 10 মিনিটের জন্য নর্মালি রেখে দিয়েছিলাম। হাতে সময় কম থাকলে আপনারা চাইলে ম্যারিনেট করে রাত্রেও রেখে দিতে পারেন। এবার আমি এটি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চাল নিয়ে নিচ্ছি। চালটা আমি সুন্দরভাবে ধুয়ে নেব 4 থেকে 5 বার পানি দিয়ে। তবে বেশি লগড়ে লগড়ে ধোবেন না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। আলতো হাতে লগড়ে লগড়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পানিটা এভাবে পরিষ্কার হয়ে আসে। পানিটা পরিষ্কার হয়ে আসলে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার আমি পানির জন্য বা ভাতের জন্য আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি কয়েকটা তেজপাতা, দারচিনি, একটি টুকরো, 3টে ছোটো এলাচ, 2টি স্টার ফুল বা স্টার এসেন্স, আর দিয়েছি 7 থেকে 8টা লবঙ্গ, 1/2 চা চামচ পরিমাণ সাজিরে, 10 থেকে 12টা গোলমরিচ, 4 থেকে 5টা সামরিচ। সামরিচটা হচ্ছে ঠিক এইরকম একটা ডান্ডি থাকে যে এটা গোলমরিচের মতনই দেখতে, তাকে বলা হয় সামরিচ। আর নিয়েছি 2টো বড় এলাচ, একটি জয়ত্রীর ফুল, আর নিয়েছি ছাবিলা। ছাবিলাটা হচ্ছে পাথর ফুল, পাথরের ফুল মশলা বলা হয়। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আবার না পেলে অনলাইনে অর্ডারও করে নিতে পারেন। আবার এটা দেওয়া অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আর এবারে এই সবগুলো মশলা আমি পানির মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ পানি, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে ভাতগুলো অনেকটা ঝরঝরে হয়, আর ভাতগুলো মানে সাদা হয়ে থাকে, আর ভাতগুলো একটা ঝরঝরের মতন হয়ে থাকে, একে অপরের সাথে লেগে থাকে না। তাই এখানে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। আবার ভিনেগার না থাকলে লেবুর রসটাও ইউজ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এখানে বাটারের জায়গায় আপনারা সাদা তেলটাও ইউজ করে নিতে পারেন। বাটারটা দেওয়ার কারণে ভাতগুলো সুন্দর খিলা খিলা হয়ে থাকে। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার সুন্দরভাবে মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পানিটা সুন্দরভাবে ফুটে আসে। পানিটা ততক্ষণ ফুটতে থাক। এবার আমি অন্যদিকে গোশটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তার জন্য দেখো সুন্দরভাবে কতটা সুন্দর কালার এসেছে, দেখে মনে হচ্ছে এখনই এটি রেডি হয়ে গেছে, কিন্তু এখন রেডি হয়নি। এটা এবার আমি কুকারের মধ্যে সবটুকু ঢেলে নিচ্ছি। সবটুকু
গোশটা আমি কুকারের মধ্যে ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো বা বিরিয়ানির মশলা পাউডার। এটি হোমমেড গরম মশলা গুঁড়ো, আমি বাড়িতেই বানিয়েছি। কীভাবে বানিয়েছি সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই গরম মশলাটা আপনারা যে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন, বিরিয়ানি পোলাও বা যে কোনো মাছ মাংসর রেসিপিতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এই মশলাটির কারণে। এবার সবটুকু মশলা দেবো না, ওই হাফ চা চামচ পরিমাণ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি পানি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে যে বোলটার মধ্যে গোশটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বোলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ধুয়ে আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এখানে বেশি পানি ব্যবহার করার চেষ্টা করবেন না, তাহলে অনেকটা গোশটের থেকেও পানিটা বের হবে, যেহেতু রান্না করতেও অসুবিধা হবে আর দেরিও হবে। তাই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে আমি গ্যাসে বসিয়ে দেবো 4টে সিটি হওয়ার জন্য। অন্যদিকে ভাতের পানিটা ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা, যে চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা সবটুকু এখানে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার চালটা দিয়ে সাথে সাথে নাড়বেন না বা জোরে জোরে নাড়বেন না, তাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 থেকে 2 সেকেন্ড পর আমি আলতো হাতার সাহায্যে মিক্স করে নেব বা নেড়ে নেব, যাতে সুন্দরভাবে চালটা এদিক ওদিক হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভাতটা সুন্দরভাবে ফুটে আসে। এটি হাই ফ্লেমে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার যখন ভাতটা ফুটে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাতটা সুন্দরভাবে ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব। কম করে সুন্দরভাবে ভাতটা আমি 60% মতন রান্না করে নেব। অন্যদিকে 4টে সিটি হয়ে গেছে, কুকারের সিটি খুলে এবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, ওই বেশিক্ষণ নয়, হাই ফ্লেমে আমি 5 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। এখানে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা কমে আসে আর গ্রেভিটা একটা সুন্দর কালার এসে যাবে আর গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে আসবে। অন্যদিকে ভাতটাও হয়ে গেছে, তার জন্য চেক করে নিচ্ছি। এখানে ভাতটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব, তার জন্য একটি স্টিনারের মধ্যে ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে, অনেকটা ঝোলটা কমে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সুন্দরভাবে কষিয়ে ঝোলটা একদম মাখো মাখো করে নিতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মাখো মাখো করতে হবে। এবার আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে তরকারিটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। কালারটাও যেমনটাই সুন্দর এসেছে তেমনটাই লোভনীয় দেখতেও হয়েছে, খেতেও লোভনীয় হয়েছে। এবার বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু ভাত, নিচটায় একটু অল্প করে ভাতটা দিয়ে দিলে তরকারিটাও কম লেগে থাকে। যখন বিরিয়ানিটা দম দেবো তখন বিরিয়ানি দমে দেওয়ার সময় তরকারিটা কম লেগে যায় আর সুন্দরভাবে দম হয়ে আসে। এবার অল্প একটু ভাত দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিগুলো সব গ্রেভি সমেত দেবো না, জাস্ট গোশগুলো তুলে তুলে দেবো। তবে অল্প অল্প গ্রেভি এসে গেলে কোনো অসুবিধা নাই, অল্প একটু গ্রেভি আমি রেখে দিয়েছি। এই গ্রেভিটার মধ্যে আমি আগে থেকে ফুড কালার দিয়ে আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। এইভাবে করলে আলুগুলোর স্বাদটাও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। তাই এইভাবে একটিবার হলেও বানিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রেসিপিটি বা বিরিয়ানিটি খেতে দুর্দান্ত লাগে। এবার আলুগুলো সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে গ্রেভির মধ্যে। এবার আলুগুলো আমি দিয়ে দেবো ছিটিয়ে ছড়িয়ে, যাতে সুন্দরভাবে যখন বিরিয়ানিটা কাটবেন তখন আলু, গোশট আর ভাতটা সমানভাবে কষিয়ে আসবে, একদম খুঁজতে হবে না যে গোশট আর আলু কোথায় গেল। এভাবে ছিটিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে সবটুকু আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার। এভাবে ভাতের লেয়ারটা সুন্দরভাবে ছিটিয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে সমানভাবে, সব জায়গায় যেন একই সমানভাবে থাকে। এবার সমান করে নিচ্ছি আমি ভাতগুলো দিয়ে। এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে গরম করে নিয়েছিলাম, উষ্ণ গরম করে পানিটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল বা কেওড়া জল, এখানে দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করে নিতে পারেন, তবে এখানে আমি গোলাপ জলটা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে
মিঠা আতরটা আমি 2 ফোঁটা ইউজ করেছি। মিঠা আতর বেশি ইউজ করবেন না, তাহলে বিরিয়ানিটা খেতেটা অনেকটাই সুগন্ধি লাগবে আর মুখও মেরে দেবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই মিঠা আতরটা একদম অল্প ব্যবহার করলেই যথেষ্ট। এখানে আমি 2 ফোঁটা মতন ইউজ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সুন্দরভাবে মিক্স করে গুলিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করে নিতে পারেন। আবার লিকুইড দুধটা যখন ব্যবহার করবেন অবশ্যই গুঁড়ো দুধটা 1 চা চামচ পরিমাণ হলেও ইউজ করার চেষ্টা করবেন। গুঁড়ো দুধ না থাকলে এখানে খোয়া বা মাওয়াটা ইউজ করতে অবশ্যই ভুলবেন না, যদি লিকুইড দুধটা ইউজ করে থাকেন। তবে এখানে আমি পাউডার দুধটা যেহেতু ইউজ করছি, খোয়া বা মাওয়া ইউজ করলাম না। এবার অল্প একটু দুধ আমি রেখে দিচ্ছি, সবটুকু আমি দিইনি। চারিদিকে দুধগুলো সব দিয়ে দিয়েছি, অল্প একটু দুধ রেখে দিয়েছি। ওর মধ্যে ফুড কালারটা গুলে নিচ্ছি আমি। ফুড কালারটা দিয়ে সুন্দরভাবে এইভাবে করে একটু চারিদিকে দিয়ে দেবো, যাতে সুন্দরভাবে ভাতগুলো দেখতে ভালো লাগে। তবে ফুড কালারটা বেশি ইউজ করবেন না, ভাতগুলো একদম লাল হয়ে গেলে আবার দেখতেও বেশি ভালো লাগে না। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা আমি আগে থেকে দেখিয়ে রেখেছিলাম বা গোস্টের মধ্যে দিয়েছি, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ওই 1/2 চা চামচ পরিমাণ এখানে ছিটিয়ে ছাটিয়ে দিতে হবে চারিদিকে, যেন মশলাগুলো সুন্দরভাবে ছড়িয়ে থাকে। এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। এবার দেওয়া হয়ে গেলে এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে আমি দেশি ঘিটা ইউজ করেছি, এখানে আমি দুধের ঘিটা ইউজ করেছি। আপনারা চাইলে গরুর দুধের ঘিটাও ইউজ করে নিতে পারেন। এখানে ঘির পরিমাণটা আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ঘির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে বিরিয়ানির স্বাদ একদম বাড়িয়ে দেয় বা দ্বিগুণ করে দেয়। এবার ঘিটা সুন্দরভাবে এক জায়গায় দেবেন না, ঘিটা চারিদিকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে সুন্দরভাবে সবগুলো ভাতের মধ্যে ঘিটা পৌঁছে যায়। এইভাবে করে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। এখানে আমি হোমমেড ঘিটা ইউজ করেছি, আপনারা চাইলে কেনা ঘিও ইউজ করে নিতে পারেন। তবে ঘি বানানো খুবই সহজ, আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে ঘি বানাতে হয়, সেই রেসিপিও আমি আপনাদের সাথে সহজেই শেয়ার করব। এবার দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা, যে পেঁয়াজটা আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে আমি দমে দিয়ে দেবো হাই ফ্লেমে 5 মিনিটের জন্য। এখানে আপনারা চাইলে আটা দিয়ে শিল করে নিতে পারেন, তবে আমার সেরকম কিছু মনে হলো না, আমি উপর থেকে একটা ভারী তাওয়া দিয়ে দিয়েছিলাম। এবার হাই ফ্লেমে 5 মিনিট রাখবো, লো ফ্লেমে 10 মিনিট রাখবো, মোট 15 মিনিট দম দেবো। 15 মিনিট পর দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে ভাতগুলো, আর নিচে একদমই লেগে যায়নি। এবার আমি বিরিয়ানিটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিগুলো, আর গোশটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। গোশটা কতটা জুসি এবং সুস্বাদু লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আবারও বলছি আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।